আবুল কালাম আজাদ, এই যে প্রতিবেদনটি দেখলাম, এখানে আপনি আসলে কতটুকু স্বার্থের দ্বন্দ্ব খুঁজে পান? না, পুরোটাই তো এটা স্বার্থের দ্বন্দ্ব। মিথিল ভাই বলেছেন স্বজনপ্রীতি। আমি তো আসলে এখানে দেখছি যে উনি সরাসরি ক্ষমতার অপব্যবহার করে এসব করছেন। যে দেখুন, সাংবাদিক হিসেবে আমরা তো প্রতিদিনই নানান ধরনের খবর নিয়ে ব্যস্ত থাকি। তো গত প্রায় ১ মাস যাবৎ আপনি দেখবেন যে শাহে আলম বারবার মানে নিউজের শিরোনাম হচ্ছে। ১ম এ ধরুন উনি ২ টি ইউনিয়নের নাম পরিবর্তন করে ২ ছেলের নামে রেখেছেন। পরে ওইটা বাতিল হয়েছে। এরপরে দেখুন সবচেয়ে বড় যেটি আলোচিত হয়েছে যে উনি হচ্ছে বগুড়ার মন্ত্রী। কিন্তু চট্টগ্রামের সদরঘাট থানার ওসিকে তিনি সাসপেন্ড করেছেন। মানে উইথড্র করে এখন ধরেন এসপি অফিসে তাকে ন্যস্ত করা হয়েছে। তো এই কর্মকর্তা ওসি উনি একসময় নাকি শিবগঞ্জ মানে বগুড়ার শিবগঞ্জ থানায় ছিলেন এবং তখন থাকাকালীন সময়ে এই আওয়ামী লীগের সময় তখন তিনি প্রচুর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মানে মামলাগুলো তদন্ত করেছেন এবং চার্জশিট দিয়েছেন। তো সেই কারণে এবং শাহে আলম এবং আমরা শুনেছি যে শাহে আলম এবং তার ছেলে এবং তার যে আশেপাশের নেতাকর্মীরা ছিল তাদেরকেও অনেক হয়রানি করেছে। এই প্রতিশোধটা এখন উনি নিচ্ছেন। তো উনি কিন্তু সরাসরি এটা নিতে পারেন না। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে অর্থমন্ত্রী অনেক প্রভাবশালী একজন এবং তার এলাকার থানার ঘটনাটা এবং এটার জন্য কিন্তু উনি একটা ডিও লেটারও ইস্যু আচ্ছা। করেছেন। হ্যাঁ? ডিও লেটার ইস্যু করার পরে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধরেন মানে পাওয়ারফুল আসলে কে হয়ে গেল? হুম। যে কারণে মানে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী বলতে বাধ্য হলো। তো ঘটনার কিন্তু শেষ নেই। ধরুন ওই যে তার ২ ছেলের নামে যে আ আ ২ ইউনিয়নের ইউনিয়নের। নাম রাখলো। ইউনিয়নের নাম রাখা হয়েছে। এরপরে সাংবাদিকরা সেটা যখন এটা নিয়ে নিউজ করলো, সাংবাদিকদের বিরুদ্ধে কিন্তু সে মানহানির মামলা করেছে। উনি যদিও দেয়নি, কিন্তু বগুড়া থেকে হ্যাঁ, অন্য একজন। হ্যাঁ, অন্য আমরা এর তো বোঝাই যায়। ধরেন এটা তো আমাদেরকে বুঝতে আর কি খুব একটা সমস্যা হয় না। পরে উনি পরে কিন্তু বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে উনি আর ওই মামলাটা চালাতে চান না। আরও একটি বিষয় আছে। আপনি শহীদ জিয়া শিশু পার্কের একটা ঘটনা এসেছে। আপনি দেখেছেন যে আ আ সিটি কর্পোরেশনের একজন ইঞ্জিনিয়ারকে বদলি করা হয়েছিল এবং সেই বদলি আবার ঠেকানোর ব্যবস্থা করা হয়েছে। সেই বদলি আ এর ভিতর দিয়ে আমরা খবর পেলাম যে তাকে শাহে আলম চাচ্ছিল যে তার এলাকায় নিয়ে যাওয়ার জন্য। মানে এই যে শাহে আলমের একটার পর একটা যে ঘটনা যে বিতর্ক সৃষ্টি করছে, এটা সিম্পলি হচ্ছে যে তার যে চেয়ারটা সেই চেয়ারটাকে ব্যবহার করে সে এই কাজটা করে যাচ্ছে এবং হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ল, কনস্টিটিউশন, নাথিং। কারণ তার কাছে পাওয়ার আছে। সে জানে যে আমি এত কিছু করলে আমার কিছু হবে না। কারণ তার যে ওস্তাদ আছে, হ্যাঁ, আমরা তো জানি যে উনি আসলে কার পাওয়ারে পাওয়ারফুল। হ্যাঁ, কেন উনি একেবারে এক ধরনের ননশ্যালেন্ট একটা অ্যাটিটিউড নিয়ে চলতেছেন। এগুলো করছেন। এগুলো সরাসরি হচ্ছে নিয়মের ব্যত্যয়, ক্ষমতার অপব্যবহার, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু একটার পর একটা উনি করে যাচ্ছেন। আ এর বাইরে আমি একটু আমি শুধু একটা জিনিস যুক্ত করতে চাই যে দুর্দান্ত একটি রিপোর্ট হয়েছে। কিন্তু ধরুন আমরাও কিন্তু বেশ কয়েকটি টাইমস অফ বাংলাদেশে রিপোর্ট করেছি, তার কার্টুন করেছি। আমাদের কাছে আরও অনেক তথ্য এসেছে। আমরা লেটেস্ট যে তথ্য পেয়েছি তাতে ৭৪টা প্রকল্প উনি মোটামুটি নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই ৭৪টা প্রকল্পের আ আর্থিক মূল্য ১৩০ বা ৪০ কোটি টাকা আচ্ছা, এবং আরও অনেক কিছুর সঙ্গে উনি জড়িত। জি। পারভেজ রেজা, আমি একটু আপনাকে মনে করিয়ে দিতে চাই, মীর শাহ আলম সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন করেছে। সে সংবাদ সম্মেলন না, সচিবালয়ের যারা সাংবাদিকদের যে সংগঠন আছে সেখানে যে একটি সংলাপের আয়োজন করা হয় সেখানে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন তার ছেলে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিল, কিন্তু বাবা মন্ত্রী হবার কারণে এটি নিয়ে প্রশ্ন উঠবার কারণে তিনি তার বড় সন্তানকে অনুরোধ করেন এবং তিনি বিসিবির পরিচালকের পদ থেকে পরের দিনই পদত্যাগ করেন। কারণ এখানে উনি মনে করেছেন যে এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটি ইস্যু আছে, একই সঙ্গে তার ইমেজেরও বিষয় রয়েছে। কিন্তু তিনি যখন এই ব্যবসার কাজটি করছেন তখন এই বিষয়টিকে আসলে গুরুত্ব দিচ্ছেন না। মানে একদিকে বলছেন তিনি এই বিষয়ে সচেতন, অন্যদিকে কি সচেতনতার অভাব, নাকি এটি আসলে ঠিকাদারি একজন ব্যবসায়ীর যে ধরেন কর্মকাণ্ড তারই একটি অংশ? না, দেখুন, এটি তো একটা মনস্তত্ত্বের বিষয়। আমরা জুলাইয়ের আন্দোলনের কথা জানি, বিগত সরকারের
মানে সীমাহীন দুর্নীতির কথা জানি, এবং তার পরবর্তী যে যে ফল এসেছে বাংলাদেশে সেটার কথাও আমরা জানি। আমরা চাই কি, আমরা যে কোনো মানুষের কাছেই চাইবো যে আমরা একটা নৈতিক অবস্থান থেকে সরকার চলুক। এই রিপোর্টটিতে আপনি যদি দেখেন যে একটি পুরনো গল্প, মানে গ্রামের একটি প্রচলিত গল্প আমি বলতেই চাই আর কি, যে আমার মাথায় গত কয়েকদিন ধরে এই গল্পটা ঘুরছে যখন এই কাগজপত্র নিয়ে আমি ঘাটাঘাটি করছি, যে শাহ আলম বাস্তবিক অর্থেই তিনি বলছেন যে তিনি তার সমস্ত কিছু তার পরিবারের নামে লিখে দিয়েছেন, কিন্তু মন্ত্রী থাকা অবস্থায় সেই পরিবারের লোকজন কি তার মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হবার পরে, প্রতিমন্ত্রী হবার পরে তার মন্ত্রণালয়ে তার ছেলে 13 কোটির প্লাস টাকার কাজ পাবে? মানে এটা কি কোনো নৈতিক মানদণ্ডে কি দাঁড়ায়? গ্রামের ওই গল্পটির মতো যে হাজী সাহেব হজ করে আসার পরে তিনি আগে সুদের ব্যবসা করতেন, তখন সুদের টাকা একজন তার কাছে নিয়ে আসার পরে তাকে যখন বললেন যে হাজী সাহেব এই সুদের টাকাটা রাখেন যেটা আগে আপনার কাছ থেকে নিয়েছিলাম, হাজী সাহেব বলছেন যে আমি তো হজ করে এসেছি, এখন সুদের টাকা আমি ধরতে পারি না, দেখো তোমার চাচির সাথে কথা বলে তিনি তার কাছে দিয়ে আসো আর কি। মানে বিষয়টা মানে অনেকটা এরকম না, যে গ্রামের প্রচলিত একটি গল্পই আমি বললাম যে আমি করছি না, আমার স্ত্রী করছেন। মানে গল্পটা এভাবেই কিন্তু দাঁড়ায়। একেবারে আমার ছোটবেলা থেকে এই ধরনের হাস্যরস গল্প আমরা শুনে এসেছি। যে জায়গাটাতে যে তার মন্ত্রণালয়, তার অধীনস্থ, যে বাংলাদেশের কালচার তো আমরা জানি, অনেক ফেয়ারে টেন্ডার হয়েছে আপনি বলতে পারেন, আমরা তর্কের খাতিরে বলতে পারি তিনি তো ফেয়ার টেন্ডার করে এসেছেন। আমার রিপোর্ট আপনি খেয়াল করে দেখবেন যে মানে তার অনেক কাজ, বিসিকের যে কাজটার কথা আমি বলেছি, যে তিনি মন্ত্রী হবার পরে তিনি সেই কাজটা পেয়েছেন এবং সেখানে তার নাম এখনো আছে। এখনো আপনি সেই টেন্ডারে যান, এটা একেবারে ওপেন সোর্সের তথ্য, সেখানে সেই কোম্পানির শেয়ারের হোল্ডার হিসেবে তিনি চেয়ারম্যান হিসেবে এখনো আছেন। তিনি কাজ পাওয়ার পরে তিনি জয়েন্ট স্টক কোম্পানিতে, এটা সত্য, সেটা এপ্রিল মাসের 14 তারিখে তিনি 16 তারিখে, এপ্রিল মাসের 16 তারিখে সেটি আরজিসিতে অ্যাপ্লাই করে তার স্ত্রীর নামে লিখে দিয়েছেন। এখন নৈতিক কোন মানদণ্ডের কথা আমরা বলছি? নৈতিক ওই মানদণ্ডের কথা আমরা বলছি যে তিনি তো মন্ত্রী হবার পরে তার বলা উচিত ছিল যে আমি এই কাজ আর করতে পারি না, আমি মন্ত্রী হয়েছি, আমি এই কাজটা প্রত্যাহার করে নিলাম, তাই না? কিন্তু ওই মানদণ্ডের সরকারই তো আমরা চাই। আমরা মানে যে কোনো মানুষ চাইবে যে আমরা কোন আগের সেই পুরনো মডেল মধ্যে দেশ চলবে, নাকি নতুন যে কথাগুলো আমরা বলছি। আমরা দেখছি যে প্রধানমন্ত্রী কীরকম চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি প্রতিনিয়ত তিনি যা বলছেন তার অধীনস্থ যারা আছেন, তার আশেপাশের লোকজন, তারা সেটাকে ধারণ করতে পারছে কিনা, সেটি এখন একটা বড় প্রশ্নের জায়গা। এবং তারপরে ধারাবাহিকভাবে তিনি কিন্তু ওই সংবাদ সম্মেলন, এটা সংবাদ সম্মেলন কিনা আমি জানি না, কারণ আশ্চর্যজনকভাবে ওই সংবাদ সম্মেলনের যারা আয়োজক ছিলেন তারা বলেই দিয়েছেন যে কোনো প্রশ্ন করা যাবে না, তাহলে সেটা সংবাদ সম্মেলন হয় না, সেটা সংবাদ ব্রিফিং। আমরা যেগুলো ক্লাসে পড়াই বা পড়ি যে ব্রিফিং এবং সংবাদ সম্মেলনের মধ্যে পার্থক্য আছে, তিনি একতরফাভাবে অনেক কথা বলে গেছেন, সেখানে তার এই কথাগুলোর ক্লারিফিকেশন কেউ আমরা চাইতেই পারতাম, কিন্তু ওই সচিবালয়ের সেখানে তো তিনি কারো প্রশ্ন নেননি। তিনি প্রশ্ন নেননি, আবার সেটাও টেকনিক্যালি বলতে পারেন যে তিনি প্রশ্ন নেননি তা না, মানে যারা আয়োজক ছিলেন, আমাদের মতো সাংবাদিক ভাইরাই যারা আয়োজক ছিলেন, তারাই বলেছেন যে আজকে আমরা মন্ত্রী সাহেবকে কেউ কোনো প্রশ্ন করব না, আমরা এখান থেকে কেউ কোনো তর্কের খাতিরেই যদি আমি আলোচনাটা একটু তুলি, একজন ব্যবসায়ী পারিবারিকভাবেই ব্যবসা করেন, তিনি এখন সরকারের একটি দায়িত্ব পেয়েছেন, মন্ত্রী হোক প্রতিমন্ত্রী হোক, হবার পর তিনি কি তার ব্যবসা বন্ধ করে দেবেন? তার পরিবার কি সেই ব্যবসাটি বন্ধ করে দেবে? হ্যাঁ, ব্যবসা ওইটা তাকে, আমি মনে করি বা অনেকেই মনে করেন, আমি যে কথাগুলো বলার চেষ্টা করি আপনার কাছ থেকেও নিব, তার আগে আমি একটু স্যারের কাছ থেকে। আমি প্রথমেই পারভেজ রেজা ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা রিপোর্ট করার জন্য। ওনার ছেলে বা পরিবারের কেউ বিজনেস করছে তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কেন ওনার মন্ত্রণালয় হতে হবে? এটা অন্য জায়গায় তো হচ্ছে না। আবার রিপোর্টে যেটা স্পষ্টতে এসেছে যে উনি একমাত্র, ওনার কোম্পানি একমাত্র বিটার, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তার মানে অন্য কেউ কি বিট করেনি নাকি করতে দেওয়া হয়নি। ব্যাপারটা কিন্তু অনেকটাই ক্রিস্টাল। এখন
নিজেদের স্বার্থ হাসিলের জন্য অনেকে সে কাজটা করছেন। ইতিমধ্যে এই কথাটা আমার সম্মানিত সহালোকও বলেছেন, এবং আমাদের যে পারভেজ রেজা ভাই যে রিপোর্টে এসেছে সেটা থেকেও স্পষ্টত প্রতীয়মান হয়। আমার কাছে মনে হয়, দেখেন, আমরা যখন ছোটবেলায় ঘুড়ি উড়াতাম, এমনভাবে আমরা নাটাই ঘুড়ি উড়িয়েছি যাতে এটাকে টেনে আনতে পারি। এখনো কিন্তু সময় আছে লাগাম টেনে ধরার, নয়তো একটা সময় আসবে চাইলেও কিন্তু নাটায়ের সেই ঘুড়ি আর টেনে আনা যাবে না। আবুল কালাম আজাদ ভাই, আপনাকেই যদি জিজ্ঞেস করি একই প্রশ্ন, একজন ব্যবসায়ী তিনি মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী হয়েছেন, হবার পর উনি কি আসলে ব্যবসা বন্ধ করে দেবেন? অবশ্যই উনি ব্যবসা বন্ধ করবেন, কিন্তু এছাড়া তো এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি হয় মন্ত্রিত্ব করবেন, না হলে আপনি ব্যবসা করবেন। হ্যাঁ, এটা খুব মানে এইটা নিয়ে তর্ক বিতর্কের কিছু তো নাই, পরিষ্কার তো বিষয়টা। কিন্তু আমি যে পয়েন্টে আসতে চাচ্ছিলাম যে এই মন্ত্রণালয়ের তো একজন পূর্ণ মন্ত্রী আছে, জি, ওয়ার ইজ হি? আমরা তো তাকে দেখছি না। আমরা তো সরকারের সমালোচনার মাধ্যমে দেখছেন না? না, ধরুন মনে হচ্ছে শাহ আলম ওই মন্ত্রণালয়ের একমাত্র মন্ত্রী এবং হি ইজ কলিং দ্য শটস। ওখানে তো একজন পাওয়ারফুল মিনিস্টার আছে, যদি ওনার পাওয়ার আছে কিনা এখন আমরা সন্দেহ প্রকাশ করি, কারণ সরকারের মধ্যে সরকার আছে বলে একটা কথা আছে। নানান মন্ত্রণালয়ে আমরা দেখছি যে পূর্ণমন্ত্রী আছে, কিন্তু দেখা গেল যে এই প্রতিমন্ত্রী আসলে সব কিছু লাটাই চালাচ্ছেন এবং পূর্ণমন্ত্রীকে কোনো ধরনের কোনো পাত্তাই দেন না। এখানে আমি পারভেজের কাছে একটা জিনিস আমি জানতে চাইবো, যেহেতু উনি রিপোর্টটা করেছেন, যে এই রিপোর্টটা করতে যে আপনার মানে আপনার কাছে মনে হয়েছে কিনা যে আমি যে মন্ত্রী আছে তার সঙ্গে কথা বলি, কারণ আলটিমেটলি তো তারও এটা রেসপন্সিবিলিটি। তার পূর্ণ মন্ত্রীর অনুমোদন ছাড়া কিন্তু প্রতিমন্ত্রী কোনো কাজ করতে পারে না। পূর্ণমন্ত্রীকে জানাতে হবে, তার অ্যাপ্রুভাল নিতে। জি, পারভেজ রেজার এই উত্তরটি আমরা জানবো। আবুল কালাম আজাদ, আপনি একটি প্রশ্ন করছিলেন পারভেজ। হ্যাঁ, পারভেজকে যেটি আমি বলতে যাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা একজন প্রতিমন্ত্রীকে নিয়ে এই অনুসন্ধান রিপোর্টটি করেছি, কিন্তু ওই মন্ত্রণালয়ের একজন পূর্ণ মিনিস্টার আছে, হি ইজ অলসো রেসপন্সিবল ফর এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং ইন দ্যাট মিনিস্ট্রি। ওকে, এরপরে আমরা প্রধানমন্ত্রীর কথাও আলোচনা করলাম যে তিনি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন দুর্নীতিমুক্ত সুশাসন আর একটা সমাজ গঠনের, কিন্তু উনিও তো দেখছেন যে প্রায় 1 মাস ধরে একটার পর একটা শিরোনাম হচ্ছে তার একজন ক্যাবিনেট মিনিস্টার। তো সেই বিষয়ে মানে সরকারের তরফ থেকে বা পূর্ণমন্ত্রীর তরফ থেকে কোনো ধরনের কোনো কিছু এই বিষয়ে কোনো তথ্য পাওয়া গেল কিনা, বা তারা কিভাবে নিচ্ছে বিষয়টা? না, প্রথম হলো যে আজাদ ভাই, আপনি যেটি আমার রিপোর্টটি হয়তো একটু খেয়াল করবেন, যে আমি কিন্তু উনি যেটা নিজে কাজ করছেন, আমি যেটা বলেছি যে উনি যে নিজের নামের করা লাইসেন্সে যেটা কাজ করে নিয়েছেন শপথ নেওয়ার পরে, সেটি হলো শিল্প মন্ত্রণালয়ের। এবং এগুলো কিন্তু যে খুব প্রকাশ্যে হয়েছে বিষয়টা এমন, মানে প্রকাশ্যে বলতে যে এটি কি মন্ত্রীদের সাথে আলোচনা করা হয়েছে, বিষয়টা ওই লেভেলে তাদের পর্যন্ত গিয়েছে, এটা মনে হয় না। বিসিকের জিনিসটা খুবই ইন্টারেস্টিং, আয়োডিন সাপ্লাই দেন এবং সেটা তিনি এইবারই প্রথম দেননি। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় দিয়েছেন এবং ইন্টারেস্টিংলি 2022 কি 23 সালে তিনি মানে আওয়ামী লীগ সরকারের সময় থেকে এটি শুরু করেছেন। তার আগে অন্য কেউ সাপ্লাই দিত এবং এই প্রত্যেকটা বিডিংই তিনি একক দরদাতা ছিলেন এবং এটা শিল্প মন্ত্রণালয়ের দরদাতা। এবং এটি সর্বশেষ যেটি হয়েছে সেটি 21 কোটি টাকার 25 কোটি 70 লাখ টাকার তিনি কাজ পেয়েছেন এবং সেখানে একক দরদাতা হিসেবে আছেন। আমি যেটা পয়েন্ট আউট করার চেষ্টা করেছি যে উনি যদি শপথ নেওয়ার পরে ওনার নিজের অন্তত পক্ষে, কারণ এর আগে তিনি এই যে তার ছেলের নামে যে কাজগুলো হয়েছে তিনি বলার চেষ্টা করেছেন বিভিন্ন গণমাধ্যমে, এটি নেত্র নিউজের একটি রিপোর্টের পরে সেটি এসেছেও, যে তিনি বলেছেন যে ওগুলোর মধ্যে আমি নাই, আমার ছেলে করছে, আমার ছেলে পারবে, তাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না, এই ধরনের কথাবার্তা কিন্তু তিনি বলেছেন, যে তিনি নিজে তো নাই, তার ছেলে আছে। তো আমি ওই জায়গায় পয়েন্ট আউট করছি যে যেটা বগুড়ার যে কাজগুলো তার নিজের এলাকার কাজ যেগুলো তার ছেলের মাধ্যমে করাচ্ছেন, সেইগুলো হয়তো বা বগুড়ার টেন্ডার তো আসলে মন্ত্রী ঢাকায় বসে আসলে এটি কোয়াইট ইম্পসিবল, এটা দেখেও না। আর সাধারণ নর্মস, প্রতিমন্ত্রী এলাকার কাজ, সেখানে হয়তো একটা বরাদ্দ গেছে, সেই কাজটা কে পেয়েছে না পেয়েছে, এটি মন্ত্রী কি আসলে মানে বাস্তবিক অর্থে কি এগুলো পয়েন্ট আউট করে ওই ঠিকাদারদের বিষয়গুলো কি ওয়াকিবল থাকেন? আমি মনে করি যে তাদের লেভেল পর্যন্ত সেরকম ওয়াকিবল তারা ছিলেন না, কারণ এটা তো প্রতিমন্ত্রী এলাকায় তিনি হয়তো বা মানে খুব বড় অঙ্কের
কাজও নয় যার কোনো নজরে আসবে। 13 কোটি টাকার কাজ সেখানে, এটা এটা সব মিলিয়ে এটা 13 এমন না কোটি যে টাকা, এটা বিশাল বড় একটি প্রকল্প সেখানে হচ্ছে 2-4-500 কোটি টাকার, তা না। আমরা যেটা পয়েন্ট করবো যে এটা আসলে এই ছোট কাজটি থেকেই তো আসলে আমরা দেখে এসেছি দুর্নীতির বাংলাদেশের যে পুরনো মডেলটি, যে এরকম করতে করতেই তো আমরা এস আলম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না? প্রথম একটা ব্যাংক নিয়েছে, তারপরে 2টা ব্যাংক নিয়েছে, এরপরে 8টা ব্যাংকের দিয়ে পুরো বাংলাদেশটাই তো খেয়ে ফেলছে। না, আপনার এই কথাতে আমি আসতে যাচ্ছিলাম যে ধরেন এই সরকারের বয়স প্রায় এখনো 6 মাস হয়নি। 5 মাস। হ্যাঁ, তো ওই তার একজন মন্ত্রী যে এইসব কাজ করছেন, হ্যাঁ, ধরেন এটা একটা অশনি সংকেত আমার কাছে মনে হয় যে আপনি একটা সরকারের শুরুর দিক থেকেই যদি একজন বা 2-4 জন মন্ত্রী এরকম ক্ষমতার অপব্যবহার করে নিজে ব্যবসা করেন বা তার পরিবারের ব্যবসার জন্য, হ্যাঁ, তার চেয়ারকে ব্যবহার করেন, পরবর্তী আমি একটু আজাদ ভাই এটার সাথে আপনার সাথে একটু সাপ্লিমেন্টারি করি আর কি, আপনি বলবেন। যেটা হলো যে এটি যে অনেক আগে থেকেই তো ধরেন এটা আমাদের মনস্তত্ত্বের সমস্যা আছে। অনেকেই হয়তো বা ভাবেন এটা এভাবে যে আমি করব না, এটা আইনের ফাঁক ফোকর দিয়ে, এখানে তো আমার কথা বলা আছে, আমার ছেলে করবে, মেয়ে করবে, অন্য কেউ করবে। সেই মনস্তত্ত্বটার জায়গা থেকেই আসলে আজকের আমাদের রিপোর্টটা করা, আমার এই রিপোর্টটি, যে এই মনস্তত্ত্বের জায়গাটা যে ঠিক না। এবং এই যে স্পিরিট অফ দ্য ল বলতে ওয়ার্ল্ড ওয়াইড একটা কথা আছে যে এই আইনটার ভিত্তিটা কি, কেন করা হয়েছিল, তাহলে তো সেই ভিত্তিটাই থাকে না। এই যে সংবিধানে কেন এটা যুক্ত করা হয়েছিল, যে সেটাই তো থাকে না। যে সেই জায়গাগুলো থেকে যে তাদের এই যে মনস্তত্ত্বের জায়গায় যে চরম একটা ঘাটতি রয়েছে, এবং সেই জায়গাটা একটু চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করা যে আসলে যে এই জায়গাগুলো আলোচনায় আসা উচিত এই কারণে যে আমরা চাই একটা নৈতিক মানদণ্ড যেন অন্তত পক্ষে আমাদের যারা পারভেজ রাজা থাকবেন আপনি আমাদের সাথে যে বিষয়টি না, কিন্তু এই আলোচনা তো বেশ 1 মাস যাবত হচ্ছে, মানে আলোচনা হতে হতে সারা দেশ ব্যাপী মানুষজন কিন্তু জেনে গেছে, জানছেন। এবং একই সঙ্গে আমরা এও দেখছি যে প্রসঙ্গটি আপনারা তুললেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার নানা ধরনের কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় যাচ্ছেন, উনি যেভাবে মানুষের সঙ্গে মিশছেন এবং উনি যে জেস্টার দেখাচ্ছেন, প্রতিদিন সকালবেলা একদম 9টার মধ্যে সচিবালয়ে যাচ্ছেন এবং তার কাজের স্পিরিট যেটি রয়েছে, সেই জায়গা থেকে তার ক্যাবিনেটের সদস্যরা যদি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়, কোনোভাবে বিতর্কিত করার এক ধরনের কিংবা বিতর্কিত হয়ে যাওয়ার এক ধরনের জায়গা তো আছেই। দেখুন আলটিমেটলি আমরা কিন্তু তারেক রহমানের কথাই বারবার নিয়ে আসছি, এবং কেন নিয়ে আসছি, শাহ আলমের এই ধরনের বিতর্কিত বা ক্ষমতার অপব্যবহার করে এইসব কাজ করার জন্য। তো ঘুরে ফিরে তারেক রহমানের কথা আসছে এই কারণে যে তারেক রহমান একটু ভিন্ন একজন প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার চেষ্টা করছেন। 8:30টার সময় অফিসে যান, আমাদের অনেক মন্ত্রী হচ্ছে তাকে ফলো করতে পারে না, এত সকাল সকাল যাচ্ছে, টাইমলি কাজ করতেছে, নানান জায়গায় যাচ্ছে প্রতিদিন, এইভাবে যে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, সুন্দর সুন্দর কথা বলছে, এটা আমাদের ভালোই লাগছে। কিন্তু ধরেন এই ভালো লাগাটা বেশি দিন থাকবে না যখন এই শাহ আলমদের মতো মন্ত্রীরা এই ধরনের কাজ করবে এবং তারা কোনো সরকারের ভিতর থেকে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হবে না, বা প্রাইম মিনিস্টার হিসাবে প্রাইম মিনিস্টার তার ক্যাবিনেটের সদস্যরা কে কী করছে, বিতর্কিত হচ্ছে, সেটা যদি দেখার পরেও চুপ করে থাকেন, তখন কিন্তু মানুষের মধ্যেও সে ধরনের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তখন যে প্রধানমন্ত্রীর এই যে পজিটিভ একটা কি বলে ইমেজ তৈরি হয়েছে আমাদের মাঝে, মানে জনগণের মাঝে, সেই ইমেজে কিন্তু তখন ঘাটতি দেখা দিবে।